হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে চ্যাপ্টার 4 অনুমান। আমরা প্রথমে জানবো যে অনুমান কাকে বলে, অনুমানের ডেফিনেশন জানবো, এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব। তারপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুমানের প্রকারভেদ। সেখানে অনুমানকে আমরা কভাগে ভাগ করছি, তারও আবার বিভিন্ন রকম চেঞ্জেস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ডেফিনেশন অফ অনুমান বা অনুমানের সংজ্ঞা। দেখো, আমি এখানে মেইন পয়েন্টসগুলো তুলে ধরেছি, সেগুলো তোমাদেরকে ডিসক্রাইব করছি। অনুমান হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া। অনুমানটা আমরা যেটা ইংলিশে বলি গেস, ঠিক আছে? ধরো আমরা কোনো কিছুকে অনুমান করা মানে আদৌ সেটা হচ্ছে কি হবে না সেই বিষয়ে আমাদের কোনো সঠিক তথ্য নেই, কিন্তু আমরা কোনো কিছু দেখে তার আগাম কোনো ঘটনা বা তার পরবর্তী কোনো ঘটনা যেটা আমরা মনের মধ্যে রিয়ালাইজ করি সেটাই হচ্ছে অনুমান। তাই আমি বলছি অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া, অর্থাৎ কোনো কিছু দেখে আমাদের মনের মধ্যে যে জিনিসটা তৈরি হয়, যে প্রক্রিয়াটা তৈরি হয়, সেটাই হচ্ছে মানসিক প্রক্রিয়া। এবং সেটাকেই আমরা মানে ফার্স্ট পয়েন্ট হিসেবে বলতে পারি এটা হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। এবং অনুমানের যেটা আমরা দ্বিতীয় যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু বা বিষয় সম্পর্কে আমাদের ধারণা। জ্ঞাত বস্তু কি? যেমন ধরো আমি জানি যে আমি ধরো পাহাড়ে ধূম দেখছি, ধূম মানে বলতে পারো তোমরা ধোঁয়া। পাহাড়ে ধোঁয়া দেখে আমরা সেখানে বলতে পারি আমরা সেখানে আগুন আছে এরকম একটা ধারণা আমাদের মনে হয়, ঠিক আছে? বা সেটা ছাড়ো আমি তোমাদের একটা মানে নর্মাল একটা দৈনন্দিন জীবনের, সবাই তো সবসময় পাহাড়ে যাই না, দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমরা মেঘ দেখে মানে বৃষ্টি দেখে অনুমান করি যে মেঘ হয়েছে, এটা তো খুব স্বাভাবিক যে যখন বৃষ্টি হয় তখন মেঘ হয়। কিন্তু সবসময় মেঘ হলেই যে বৃষ্টি হয় তা কিন্তু না, অনেক সময় মেঘ ডাকে কিন্তু মেঘ ডেকে মেঘ চলে গেল কিন্তু বৃষ্টি হয় না। সুতরাং আমরা যে অনুমানটা করছি মেঘ দেখে বৃষ্টি হওয়ার, সেটাই হচ্ছে জ্ঞাত বস্তু থেকে মানে আমাদের জানা বিষয়। মানে আমরা মেঘ দেখছি, মেঘটা আমরা দেখছি, সেই জন্য সেটা জ্ঞাত বস্তু। অর্থাৎ মেঘটা আমরা আমরা আমাদের চোখের সামনে সেটা জ্ঞাত হচ্ছে, মানে মেঘটা যে হয়েছে সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ আছে বা জ্ঞান লাভ হয়ে আছে বলে আমরা জানি আকাশে মেঘ হয়েছে। সেই কারণে জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বিষয়, অজ্ঞাত বিষয় কি যেটা আমাদের জানা নেই, মানে আমরা যখন কোনো বিষয় আমাদের জানা থাকে না বা সেই জিনিসটা যে জিনিসটা আমাদের কাছে অজানা সেটাকেই আমরা অজ্ঞাত বিষয় বলি, সেই সম্পর্কে আমাদের ধারণা। যেমন তোমাদের দুটো উদাহরণ দিলাম, এক হচ্ছে পাহাড়ে ধূম দেখে আগুনের অনুমান করা, আর 2 নম্বর হচ্ছে মেঘ হয়েছে বলে বৃষ্টির অনুমান করা। ঠিক আছে, মেঘটা হয়েছে আমরা দেখছি, কিন্তু আমরা বাইরে গিয়ে যদি দেখি বৃষ্টি হয়েছে, হ্যাঁ মাটি ভিজেছে, তাহলেই আমরা বুঝবো যে হ্যাঁ বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা মেঘ হলেই যে মানে বৃষ্টি হয়েছে সেটা তো আমরা অনুমান করছি মেঘ হয়েছে বৃষ্টি হবে এরকম একটা কিছু। বা ধরো মেঘ হয়েছে বৃষ্টি নাও হতে পারে, বৃষ্টি হয়েছে আমরা কখনই বুঝবো যখন আমরা বাইরে গিয়ে দেখবো যে মাটি ভিজে আছে, তখনই আমরা বুঝবো যে না বৃষ্টি হয়েছে। সুতরাং তাহলে জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বিষয় বা বস্তু সম্পর্কে ধারণা, ঠিক আছে, এটাকেই আমরা বলবো অনুমান। সেরকমই পর্বতে ধোঁয়া দেখে, দেখো আমি এক্সাম্পলে লিখেছি, পর্বতে ধোঁয়া দেখে সেখানে আগুনের উপস্থিতি সম্পর্কে আমাদের যে ধারণা হয় সেটাকেই আমরা অনুমান বলতে পারি। এবার আমরা অনুমানের যে শ্রেণী বিভাগ সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখব অনুমানকে কটি ভাগে ভাগ করা যায়। তোমরা আগেই পড়েছো যুক্তির ক্ষেত্রে একই বিষয়, অবরোহ অনুমান আর আরোহ অনুমান, ঠিক আছে? এবার অবরোহ অনুমানের সংজ্ঞাও তোমরা জানো। অবরোহ অনুমানকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অমাধ্যম অনুমান, অপরটি হচ্ছে মাধ্যম অনুমান। এবার অমাধ্যম অনুমানের কাকে বলে সেটা আমরা জানবো, এবং অমাধ্য অনুমানের যে ভাগগুলি সেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এবার আমরা পড়বো যে অমাধ্যম অনুমান কাকে বলে। অমাধ্যম অনুমানের ডেফিনেশনটা, বিষয়টা হলো যে অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে সরাসরি বিধিসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সে তাকেই বলা হয় অমাধ্যম অনুমান। তার মানে কি, মানে আশ্রয় বাক্য যেটা আমরা থাকছে সেখান থেকে আমরা সরাসরি তার কিছু নিয়ম, বিধিসম্মতভাবে মানে তার কিছু নিয়ম অনুযায়ী সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটাই হচ্ছে অমাধ্য অনুমান। উদাহরণ দেখো, এই অমাধ্য অনুমানে সকল মানুষ হয় প্রাণী, এটা হচ্ছে এই প্রপোজিশন, কোনো কোনো প্রাণী হয় মানুষ, এটা হচ্ছে এই জিনিসটাই আবর্তনের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে?
এই অমাধ্যম অনুমানের যে ভাগগুলো, সেই অমাধ্যম অনুমানের ভাগের মধ্যে প্রথমেই আছে আবর্তন, যেটা আমরা প্রথমে আলোচনা করব সর্বপ্রথম। এবার সেটারই এক্সাম্পল হিসেবে সকল মানুষ হয় প্রাণী, এটা দেখো এ প্রপোজিশন, আর এটা আই কেন, এ থেকে আই কেন, যেহেতু এ বচন থেকে আই বচনের আবর্তনের নিয়ম অনুযায়ী এ বচন থেকে আই বচনে রূপান্তরিত করতে হয়। শুধু এইটা এক্সাম্পলটা জেনে রাখো, এটা এ বচন থেকে আই কেন সেটার মানে সেই ভাগগুলো আমরা একটু পরেই আলোচনা করছি, ঠিক আছে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান তো হলো, এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যম অনুমানের সংজ্ঞা বা ডেফিনেশন। আচ্ছা, যে অবরোহ অনুমানে, মাধ্যম অনুমান কাকে বলে এবার আমরা জানব। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় সেটাকে আমরা মাধ্যম অনুমান বলি। তাহলে অমাধ্যম অনুমানে কি দেখলাম, যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে সিদ্ধান্তে, যেটা সরাসরি সিদ্ধান্তে যেটা উপনীত হওয়া যায় সেটা হলো অমাধ্যম অনুমান। এবং মাধ্যম অনুমান কি, একাধিক আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় সেটাই হলো মাধ্যম অনুমান। তাহলে এক্সাম্পল হিসেবে দেখো, সকল দার্শনিক হন পণ্ডিত ব্যক্তি, এই প্রপোজিশন। ডক্টর রাধাকৃষ্ণন হন একজন দার্শনিক, এই প্রপোজিশন। সুতরাং ডক্টর রাধাকৃষ্ণন হন একজন পণ্ডিত ব্যক্তি। দেখো তিনটেই এই, তার মানে এই একটা হচ্ছে তোমার এই দুটো, মানে এই একটা আশ্রয় বাক্য, এই একটা, একের অধিক আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য, এখান থেকে সিদ্ধান্তে আমি এটাই উপনীত হতে পারলাম। এইবার যেটা মাধ্যম অনুমানের যেটা মানে মানে ইলাবোরেটিক ব্যাপার, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে অমাধ্যম অনুমানের প্রকারভেদ, এবং সেই প্রকারভেদগুলোকে আমরা ইলাবোরেটিক ভাবে আলোচনা করব, যেমন আবর্তন, বিবর্তন, সম আবর্তন, এগুলো নিয়ে আমরা আলোচনা এখন করব। আচ্ছা, এবার আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলো তোমাদেরকে দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি। অমাধ্যম অনুমানের মেইন ভাগগুলি হচ্ছে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বস্তুগত বিবর্তন। আবর্তন এবং বিবর্তনের একটা বিশাল অংশ আছে, মানে আবর্তনের নিয়ম আছে চারটে। আবর্তনের মানে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলো, এবং চারটে বচনের কিভাবে কি আবর্তন হয় সেটার নিয়ম আছে। বিবর্তনের ক্ষেত্রেও তাই আছে। সমবিবর্তনটা আমরা থিওরিটিক্যাল পড়বো, আর বস্তুগত বিবর্তন জাস্ট একটাই হয়, মানে ওটার কোনো প্রভেদ নেই। মানে চারটে বচনের ক্ষেত্রে আবর্তন বিবর্তনের ক্ষেত্রে যেরকম হয়, বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে সেরকম নেই। তো আবর্তনের সংজ্ঞা কি, আবর্তনের নিয়ম কি, আবর্তনের চারটে বচনে কোনটা কি হয়, সেটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই ভাগগুলি দিয়ে আমার ক্লাসটা আজকে শেষ করলাম। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে আমি আবর্তন নিয়ে আসছি। ওকে।